25 তলায় 4000 স্কোয়ার ফিটের বিশাল ফ্ল্যাট, সুইমিং পুল, মাল্টি জিম, ক্যাফে, গ্রসারি শপ, 24 ঘন্টা সিকিউরিটি সার্ভিস। একটা অভিজাত আবাসনে যা যা থাকার কথা তার সবই আছে। শুধু তাই নয়, মিস্টার অভিজিৎ রায়চৌধুরী অনেকগুলো ব্যবসার দেদার টাকা, সেই টাকায় চাইলে সে পুরো দুনিয়া কিনে নিতে পারে। ভাব একবার, তোকে কখনো কোনো টাকার হিসাব দিতে হবে না, ইচ্ছে মতো খরচ করতে পারবি। তাছাড়া আলাদা গাড়ি, ড্রাইভার থাকবে তোর জন্য, সঙ্গে 2-3টা কাজের লোক। সত্যি বলছো মা? টাকা পয়সার কোনো হিসাব দিতে হবে না, যা ইচ্ছে কিনতে পারবো, ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবো। বাড়িতে তো একটা লিপস্টিক কিনতে গেলেও বাবাকে 1000টা কৈফিয়ত দিতে হয়, আর দুটো একটা বিয়ে বাড়ি পড়লে কথাই নেই। গিফট কেনার চক্করে মাসের শেষ 10 দিন হয় আলু সেদ্ধ ভাত, নয় নুন ভাত খেয়ে কাটাতে হয়। সেজন্যই তো এই সম্বন্ধটা আসতে না আসতেই লুফে নিলাম। চাই না আমার মতো হিসাব নিকাশ করে তোকে বাকি জীবনটা কাটাতে হোক, একেবারে রাজরানীর মতো আরামে থাকবি। 4000 স্কোয়ার ফিটের ফুল বা ফার্নিশড ফ্ল্যাট সবটাই তোর, একেবারে তোর। বড় বড় চোখ করে বলেছিলেন অরুণা। তার চোখের দিকে তাকালে বোঝা যায় মেয়ের সুখী ভবিষ্যতের স্বপ্নে মশগুল দু চোখ। কিন্তু রুমি সামান্য অবাক হলো সে। এর মধ্যেই সে এই সুখের জীবনের নদীতে কল্পনার পাঞ্চি ভাসিয়ে দিয়েছে। স্রোতের টানে ভেসেও গেছে খানিক দূর। এর মধ্যে মা আবার কিন্তু নিয়ে আসে কেন? এই সুখের জীবনেও গণ্ডগোল? কী গণ্ডগোল থাকতে পারে? মিস্টার রায়চৌধুরী কি এর আগেও আর একটা বিয়ে করেছিলেন? তোর কি মাথা খারাপ হয়েছে? দোজবরের সঙ্গে তোর বিয়ে দিব আমরা? কেন? তুই আমাদের একমাত্র মেয়ে বলে কথা। তাহলে কিন্তু বললে যে বয়স ভদ্রলোক তোর থেকে বছর দেশেকের বড়। তাছাড়াও এই বিয়েতে একটা শর্ত রয়েছে। রবিন ঘটক স্পষ্ট বলে দিয়েছে, এই শর্ত মানতে পারলে তবেই বিয়ে হবে। মিস্টার রায়চৌধুরীকে বিয়ে করলে তুই কোনো চাকরি বাকরি করতে পারবি না, ওর কথা শুনেই চলতে হবে, এটাই শর্ত। মনে মনে মুখ বাঁকালো রুমি। এমন আরামায়েশের জীবন ছেড়ে কেন চাকরি করতে যাবে সে? আর যা রেজাল্টের চিরি, কে চাকরি দেবে তাকে? স্কুল জীবনে অঙ্কে কুঁতিয়ে কুঁতিয়ে 30 পেত কিনা সন্দেহ। কোনো রকমে গ্রেস মার্ক দিয়ে পরের ক্লাসে উঠত। গ্র্যাজুয়েশনটা সারতে পারলে সে বাঁচে। একবার বিয়ের পিড়িতে বসে পড়লে আর চিন্তা নেই, সব দায়িত্ব বরের উপর ছেড়ে সে নিশ্চিন্তে থাকবে। ইচ্ছে মতো শপিং করবে, মুভি দেখবে, রেস্টুরেন্টে খাবে, সব সুখ হাতের মুঠোয় এসে ধরা দেবে। এই যেখানে জন্মেছে সে, ছোট থেকে বড় হয়েছে, এই নুন আনতে পান্তা ফুরানো সংসারে এখানে থাকতে একটা দিনের জন্য তার ভালো লাগে না। কিছু একটা কেনাকাটা করলেই মাসের শেষে আলু সিদ্ধ নয় নুন ভাত নয় ফেনা ভাত খেয়ে দিন কাটাতে হয়। বন্ধুরা এগ রোল, চিকেন রোল খায়, আর তার ভাগ্যে সামান্য সিঙ্গারা, আলুর চপও জোটে না। অবন্তিকার উল্টোপাল্টা কথাগুলো নিয়ে সে মাথা ঘামায় না। পকেট ভারী থাকলে ওসব নিজের পায়ে দাঁড়ানোর কথা, ঘাম ঝরিয়ে রোজগারের কথা, সারাদিন বই মুখে বসে থাকার কথা মাথায় আসে। ইচ্ছে হলে অবন্তিকা সামনের হোটেল থেকে পছন্দের খাবার কিনে নিয়ে যায়, খাই, সামনে থাকা বন্ধুদেরও খাওয়ায়। নইলে রুমির ওর সঙ্গে তাল মেলাতে বইই গেছে। চশমা চোখো মেয়েটা প্রায় সারাদিনে ক্লাসে নয়, লাইব্রেরিতে কাটিয়ে দেয়। সাদা কালো অক্ষরের মধ্যে কি মজা খুঁজে পাই কে জানে। চোখের নিচে কালির ছোপ, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ আছে মেয়ের? না রূপচর্চা, না চুলের যত্ন। পাছে যত্ন নিতে হয় তাই চুলগুলো কেটে রেখেছে ছোট করে। রুমি একবার বলতে গিয়েছিল, সব সময় এমন উলুঝুলু হয়ে থাকিস কেন? মুচকি হেসে বলেছিল অবন্তিকা, ওসবের জন্য তো সারা জীবন পড়ে আছে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য কয়েকটা মাত্র বছর হাতে। সেই বয়সটা অবহেলায় নষ্ট করলে হবে? ভারী বিরক্ত হয়েছিল রুমি। আরে বোকা, জীবন উপভোগের বয়সও তো ওইটুকুই, তারপর তো রোগভোগ, মানসিক চাপের দিন। এই বয়সে আনন্দ ফুর্তি করার বদলে কারই বা সাদা কালো অক্ষরের পাতায় মাথা গুঁজতে ইচ্ছে করে? উত্তর না পেয়ে অরুণার মুখ গম্ভীর হলো। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকালেন। তাহলে তোর সিদ্ধান্ত কি রুমি? আমরা কি অভিজিৎ রায়চৌধুরীকে জানিয়ে দেব তোর ওকে পছন্দ নয়? তুমি কি পাগল হলে মা? বয়স একটু বেশি হয়েছে তো কি,
অত টাকা, গাড়ি বাড়ি, নিজের হাইফাই লাইফস্টাইলের জন্য ওটুকু অ্যাডজাস্ট করে নেওয়াই যায়। তুমি ওকে বলে দাও আমি রাজি। এক কথায় বিয়ে স্থির হয়ে গেল। বিয়ের আগে রুমি বেশ কয়েকবার শপিং মলে গেল মিস্টার রায়চৌধুরীর সঙ্গে। মা বয়সটা বছর দশেকের বেশি বলেছিল, কিন্তু চোখে দেখে মনে হলো নুনমরিচ চুলের মিস্টার রায়চৌধুরীর সঙ্গে তার বয়সের ব্যবধান বছর 15 কিংবা তারও বেশি হতে পারে। কিন্তু ভদ্রলোক যখন মার্সিডিজের দরজা খুলে ড্রাইভারের সিটে উঠে বসলেন, রুমির মনে হলো বছর 20 বেশি হলেই বাকি। এমন গাড়ি চড়তে পারছে, এই কি বড় ব্যাপার নয়? কয়েক লাথি লেহেঙ্গা, শাড়ি, এক গাদা জুয়েলারি, ভদ্রলোকের শপিংয়ের বহর দেখে রুমির চোখ কপালে উঠল। তার জন্য কি পুরো শপিং মলটাই কিনে নেবেন নাকি? এসবই তার, শুধুই তার, তার একার? ভাবা যায়। রুমির মনে হলো খুশিতে আনন্দে সে পাগল হয়ে যাবে। এর মধ্যে একদিন নিজের গাড়িতে চাপিয়ে মিস্টার রায়চৌধুরী তাকে কলেজেও পৌঁছে দিয়ে এসেছেন। গাড়ি থেকে রুমিকে নামতে দেখে পিঙ্কি হেসে বলল, তোর কাকা তো দেখি হেব্বি মালদার রে। কাকাকে? উনি আমার হবু বর, মিস্টার অভিজিৎ রায়চৌধুরী, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট। লেটেস্ট মডেলের আইফোনটা দেখিয়ে বলল, বার্থডে গিফট হবু বরের তরফ থেকে। পরক্ষণে রুমির গলার ডায়মন্ড প্যান্ডেন্টটা ঝিঁকিয়ে বলল। পিঙ্কি সেদিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে দেখে গর্বিত ভঙ্গিতে হাসল সে। অরিজিনাল বুঝলি? নামি ব্র্যান্ডেড শোরুম থেকে সঙ্গে গিয়ে কিনেছি। আরও আছে, বিয়েতে পরব যখন তখন দেখবি। পিঙ্কি, অরিজিতা, দেবপর্ণারা এত সাজসজ্জা, এত জলুস দেখে ভুলেই গেল রুমির বরের বয়সের কথাটা। ক্লাসের অবসরে সবাই ভিড় করে এলো ওর নতুন পাওয়া দামি গিফটগুলো দেখতে। প্রাপ্তি বলল, সো লাকি ইয়ার, বয়সে কি আর যায় আসে? আমায়ও যদি এমন একজন রিচ মিডল এজ ম্যান বিয়ের প্রস্তাব পাঠায়, এখনই রাজি হয়ে যাব। রুমিকে দেখতে গিয়ে দেখেছিস? আয়নায় নিজেকে দেখ, অমন কোটিপতি তোর দিকে ফিরেও তাকাবে না। হানিমুনে প্যারিস আর সুইজারল্যান্ড অবশ্যই যাস। সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে ভুলিস না। লাইক কমেন্টের দায়িত্ব আমাদের, হাসলো অর্চিতা। তোর লাইক কমেন্টের জন্য রুমি হাত পেতে বসে আছে আর কি, হাসতে হাসতে বলে উঠল দেবপর্ণা। ওর বরের যা পয়সা, দেখবি কন্টিনেন্ট ট্যুরে নিয়ে যাবে হানিমুনে। রুমি তখন আমাদের চিনতে পারলে হয়। সুখ ছোঁয়ানোর স্বরে রুমি বলে উঠল, তোরা যে কী সব বলিস না, তোদের কখনো ভুলতে পারি? আমি ঠিক যোগাযোগ রাখব। আর কি কি দিল রে দেখা? লোভী গলায় বলে উঠল পিঙ্কি। সবে মোবাইলের ফটো গ্যালারি থেকে সাতলাতি লেহেঙ্গার ছবিটা বের করেছে রুমি। অমনি বেরসিকের মতো অবন্তিকা বলে উঠল, এত তাড়াতাড়ি বিয়ে তো করছিস, পরে কি হবে ভেবে দেখেছিস? হবু বরের যতই পয়সা থাক, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করলে দিনের শেষে পস্তাতে হয়। মাটি যদি ঝুরঝুরে হয়, গাছ সহজে হেলে পড়ে। তেমনি নিজের পায়ের নিচের জমি যদি শক্ত না হয়, তবে যে কেউ তাকে দোলে মুচড়ে চলে যেতে পারে। বিয়ের আগে জিজ্ঞেস করে নিস, তোর হবু স্বামী ভবিষ্যতে তোকে চাকরি করতে দেবে তো? কোন উজবুকে চাকরি করতে চাই? আমার বর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টাকার লেখাজোখা নেই। ওর বউ হয়ে আমার কোনো দিন চাকরি করার দরকার পড়বে না। আমার জন্য আলাদা গাড়ি, ড্রাইভার, 3-4 জন হাউস হেল্প, ভাবতে পারছিস? আমি কেন 10টা-5টার কলম পিষতে যাব? ওসব তুই করিস বরং। তা বলি, আমার বিয়ে নিয়ে তোর এত ইন্টারেস্ট কিসের? এত জিনিসপত্র দেখে হিংসে হচ্ছে নাকি? তুই বরং জ্ঞান দিয়ে ফালতু সময় নষ্ট না করে লাইব্রেরিতে গিয়ে আর একটু বেশি পড়াশোনা কর। 10টা-5টার একটা চাকরি তো জোটাতে হবে। রূপের জোরে তো আর পারবি না। কথা শেষে মুচকি মুচকি হাসতে লাগলো রুমি। মুখ কালো করে চলে গেল অবন্তিকা। যাওয়ার আগে মৃদু স্বরে বলল, তোর ভালোর জন্য কথাগুলো বলেছিলাম রুমি, হয়তো তুই আমায় ভুল বুঝলি। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেন তোর জীবনের সুখের মোড়কে অসুখ না ছোবল দেয়। বলা বাহুল্য, সুখের স্বপ্নে ভাসতে থাকা রুমির কানে সে কথা যায়নি।
সে তখন বন্ধুবান্ধবদের সঙ্গে ভবিষ্যতের সুখী জীবনের গল্পে মশগুল। কথার ফাঁকে হাসতে হাসতে বলল, আজ তোদের পিঙ্কল্যান্ড রেস্টুরেন্টে খাওয়াবো, খরচ সব আমার। সে তো অনেক টাকা দাম, অত টাকা কোথায় পাবি তুই? ভ্রু তুলে জিজ্ঞেস করল দেবপর্ণা। রুমি হাসল, মসৃণ তেলালু হাসি। কাবাব, বিরিয়ানি, চিকেন চাপের গন্ধে মম করছে চারিদিক। খাওয়া দাওয়ার ফাঁকে বন্ধুরা মিলে সব গুলতানি করছে। মাটনের নরম তুলতুলে পিসটাই কামড় দিয়ে রেস্টুরেন্টের সুদৃশ্য আলোকসজ্জার দিকে তাকালো রুমি। বন্ধুদের মতো সেও প্রথম এত দামি রেস্টুরেন্টে এসেছে। এবার থেকে এসব রেস্টুরেন্টে আসার অভ্যেসই করতে হবে। নিজের স্ট্যান্ডার্ড মেনটেন না করলে মিস্টার রায়চৌধুরীর সঙ্গে পাল্লা দেবে কিভাবে? এই দিনটার স্বপ্ন সে কতবার দেখেছে। মিস্টার রায়চৌধুরীর দৌলতে আজ তার এতদিনের স্বপ্ন পূরণ হলো। ভাগ্যিস ভদ্রলোককে সে বিয়ে করতে রাজি হয়েছিল। শুনতে পেল দেবপর্ণা পিঙ্কিকে বলছে, অবন্তিকা মাঝে মধ্যে আমাদের ফুটপাতের দোকান থেকে চাউমিন, এগ রোল খাওয়ায়, কিন্তু এমন বড় রেস্টুরেন্টে এত দামি খাবার খাওয়াতে পারবে কোনো দিন? রুমির আমাদের বড় মন, তাই এভাবে যেমন খুশি, যত খুশি। তোরা ডেজার্ট অর্ডার কর, আমি তো অরেঞ্জ চিজ কেক নেব। হাত উঁচিয়ে বলল ওয়েটার, ডেজার্টের অর্ডারটাও নাও। বড় রেস্টুরেন্টে খাওয়ার সঙ্গে সঙ্গে আদব কায়দাগুলোও রপ্ত করে ফেলেছে সে। বন্ধুদের ছানা বড়া চোখগুলো দেখে মনে মনে হাসল রুমি। এতদিনে সে অবন্তিকার উপর কবজা করতে পেরেছে। এরা আর অবন্তিকার ওই ফুটপাতের হোটেলের চাউমিন, এগরোল নিয়ে মাথা ঘামাবে না। এবার থেকে কলেজে সে অপ্রতিদ্বন্দ্বী। সোনা হীরের গয়নায়, দামি বেনারসিতে, দামি মেকআপ আর্টিস্টের হাতের জাদুর তুলির টানে সেজেগুজে ঝলমল করছিল রুমি। কনের সাজে সত্যিই তাকে অনন্য লাগছিল। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও ছোট থেকেই রুমি অপরূপা। কুড়িয়ে বাড়িয়ে যেভাবেই হোক নিজের রূপের যত্ন করতে ভুলত না কোনো দিন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার চোখ চলে যাচ্ছিল রুমির সোনা হীরাতে মোড়া রূপের দিকে। এমন সৌভাগ্য নিয়েও চলছিল ফিসফিসানি। এমন সময় গোলাপ দিয়ে সাজানো খাকি রঙের অ্যাডিটা এসে দাঁড়ালো বিয়ের জন্য ভাড়া নেওয়া বাঙ্কোয়েটের দরজায়। আত্মীয় স্বজনদের মধ্যে শোরগোল পড়ে গেল, বর এসেছে, ওরে বর এসেছে রে। নদীর স্রোতের মতো বয়ে চলে সময়। বিয়ের পর যে আয়াসী সুখী জীবনের স্বপ্ন দেখেছিল রুমি, বাস্তব যে তার চেয়ে অনেকটা আলাদা সময় পেরিয়ে বুঝতে শিখেছে সে। উচ্ছল ঝর্ণা আজ শান্ত দিঘি। তবুও মোটের ওপর সে অখুশি নয়। যদিও মাঝে মধ্যে অপ্রাপ্তিগুলো খোঁচা দেয়, সাময়িকভাবে মনে হয় এই জীবনে কী বা পেলাম। তারপর আবার জাঁকজমকপূর্ণ জীবনের অংশ হয়ে ওঠে সে। এই সংসারে তেমন একটা কাজকর্ম করতে হয় না। তার কাজ কেবল মিস্টার রায়চৌধুরীর সঙ্গে নামি দামি পার্টিতে যাওয়া, আদব কায়দা মেনটেন করে সোশ্যালি অ্যাক্টিভ থাকা। পুরনো জীবন পুরনো পোশাকের মতোই ছেড়ে এসেছে সে। দামি পোশাক, দামি গয়না, প্রসাধন এসব নিয়েই তার সুখযাপনের জলছবি। কিন্তু সে তো চোখের দেখা। সত্যিই কি এই যাপনে খুশি সে? একসময় যেগুলোকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি বলে ভাবত, আজ সেগুলোই তাকে ব্যঙ্গ করে। একাকিত্বের আধারে মনে পড়ে কতদিন হয়ে গেল সে আলো সিদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে পান্তা ভাত খায়নি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চটপটি। কিন্তু এসব কথা মিস্টার রায়চৌধুরীর কাছে বলা যায় না। বললে জুটবে উপহাস। বলে উঠবেন, এই জন্যই গুরুজনেরা বলেন রূপ নয়, ঘর দেখে বিয়ে করতে হয়। হাবাতে ঘরের মেয়ের তো ভুল মানুষকে বিয়ে করেই আমার এই অবস্থা। সম্ভ্রান্ত ঘরের আদব কায়দার ছাঁচে ঢালা অতই সহজ? বড় খারাপ লাগে তখন। যে বন্ধুদের সঙ্গে একসময় যোগাযোগ রাখবে ভেবেছিল অবন্তিকাকে হারিয়ে দিবে অপর্যাপ্ত টাকার জোরে, আজ সময়ের গতিপথে সে নিজেই হারিয়ে গেছে। চারপাশে সবাই, তবু সে বড় একাকী। আর চাইলেই কি যোগাযোগ রাখা যায়? তার নিজের পায়ের মাটিটাই ঝুরঝুরে বালির মতো। একবার মিস্টার রায়চৌধুরীকে বলেছিল বন্ধুদের সঙ্গে দেখা করার কথা। মুহূর্তেই নিবৃত হতে হয়েছিল তাকে। হাসি মুখে বলা কথায় রুমির শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গিয়েছিল।
বিয়ের আগের শর্তের কথাটা ভুলে যাওনি নিশ্চয়ই। তুমি কি আগের জায়গায় ফিরে যেতে চাও? কেঁপে উঠেছিল রুমি। যদিও ওই ঐশ্বর্যের সংসারে পদে পদে অপমান অসম্মান, তবুও এই ঐশ্বর্যের মোহ কি কম? বাসে ট্রামে বাকিদের সঙ্গে মাদুর ঝোলা হয়ে যাওয়া, একই ভাত ডাল আলু সেদ্ধ দিনের পর দিন, ভাবলেই কেমন চারপাশটা শূন্য হয়ে যায়। দুপুর বিকেল আজও রুমি বিলাস করে, যদিও বিলাসের ধরন বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে। কল্পনা বিলাসের জায়গা নিয়েছে স্মৃতিবিলাস। বিয়ের পরপর বড় খুশি ছিল সে। এত বড় ফ্ল্যাট, তাও নিজস্ব, মার্বেল টাইলসে মোড়া বাথরুম, সাজানো কিচেন, নিজের আলাদা সব কিছু কেমন স্বপ্নের মতো মনে হতো। মাঝে মাঝেই উঠোনের কলপারটা মনে পড়ে যেত, যদিও নিজেদের, তবুও ওটাকে বাথরুম বলা যায় কি? বিয়ের এক সপ্তাহ হতে না হতেই স্বপ্নের ইউরোপ ট্যুর। হানিমুনের দিনগুলো ছিল এক টুকরো স্বর্গের মতো। চোখের সামনে ছবিতে দেখা প্যারিসের আইফেল টাওয়ার, মোহের ক্লিপস, সুইজারল্যান্ডের বরফে পাগলের মতো উল্টোপাল্টা গড়াগড়ি খেয়েছে। উঠেছে ঝকঝকে ট্রেনে, ছবি তুলেছে পাগলের মতো। যে সুইস চকোলেটের নাম শুনেছে জীবনভর, চেখেছে, কিনে এনেছে হিরে বসানো সুইস ঘড়ি, কিন্তু তারপরেই কেমন সব পাল্টে গেল। স্বপ্নে যে আরামায়েশের মসৃণ গোলাপ বিছানোর রাস্তা দেখেছিল, বাস্তবের রাস্তায় যে প্রতি পদে কাঁটার ছড়ানো ছিল, সেটা বুঝতে খুব বেশি সময় লাগলো না। স্পষ্টই বুঝতে পারল সে মিস্টার অভিজিৎ রায়চৌধুরী তাকে বিয়ে করেছে আর্ম ক্যান্ডি হিসেবে ব্যবহার করার জন্য। বড় বড় পার্টিতে নামি দামি অফিসাররা তার সঙ্গে নাচতে উন্মুখ থাকে, সৌন্দর্যে বিমুগ্ধ হয়, প্রশংসায় ভরিয়ে দেয় প্রতিবার। সেই ফাঁকে একের পর এক বিগ ডিল বানিয়ে নেন মিস্টার রায়চৌধুরী। সব জেনে বুঝেও কোনো প্রতিবাদ করার সাহস পায় না রুমি। বলা যায় না, পোষা ময়না বিদ্রোহী হয়ে উঠেছে। দেখলে যদি মিস্টার রায়চৌধুরী আবার সেই আস্থা করে ফিরিয়ে দিয়ে আসেন। এখন রুমি বোঝে অবন্তিকা সেদিন ঠিক কী বলতে চেয়েছিল। পরগাছার মতো বাঁচলে জীবনের প্রতিটা দিন ভয়ে ভয়ে বাঁচা ছাড়া উপায় থাকে না। অধিকাংশ দিনই ব্যবসার কাজে সামলে গভীর রাতে বাড়ি ফেরেন মিস্টার রায়চৌধুরী। অবশ্য পার্টি থাকলে সে কথা আলাদা, কিন্তু আজ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলেন তিনি। হঠাৎ ওই ভারী গলার ডাক শুনে রুমি খানিক অবাক হলো। দুই বিছানা আলাদা হয়েছে কবেই, আজকাল কথাও হয় কালে বদ্রে। শুধু ক্লাব পার্টিতেই একসঙ্গে দুজনে সুখী দম্পতির অভিনয় করে থাকে। মিস্টার রায়চৌধুরী বলেন, নিজেদের মধ্যে যাই হোক না কেন, ব্যবসা করতে গেলে অমন ধোঁকাটাটি বজায় রাখতে হয়। পরগাছা হওয়ার সবচেয়ে বড় জ্বালা হলো, ইচ্ছে না থাকলেও মিস্টার রায়চৌধুরীর ডাকে রুমিকে আসতেই হলো। গম্ভীর স্বরে বলে উঠলেন, কাল আমার স্পেশাল গেস্ট আসবে, সব কিছু যেন টিপটপ থাকে, তুমিও। রুমি ঘাড় হেলালো। সে তো এই দামি ফ্ল্যাটের হাজারো আসবাবের মধ্যে একটা, হয়তো মূল্যবান হয়তো মূল্যহীন, আলাদা অস্তিত্ব কোথায় তার? হাসল সে। হুকুম তামিল করতে বান্দি প্রস্তুত। সুচারু প্রস্তুতি নেওয়ার পরেও জীবন কখনো কখনো অপ্রস্তুত করে দেয়। ফার্স্ট ফ্লাশ দার্জিলিং টি মাগ থেকে চলকে পড়ার পর বুঝল রুমি, সোফায় বসা মিস্টার রায়চৌধুরীর গেস্ট হিসেবে যাকে দেখল, তাকে আর কোনোদিন জীবনপথের বাঁকে সে দেখতে চায় না। কিন্তু জীবন চিরকালই আনপ্রেডিক্টেবল। তাই বোধ হয় আবার দুজনকে মুখোমুখি হতে হলো। কেন ফিরে এলো সে জীবনে, তাও আবার মিস্টার রায়চৌধুরীর সম্ভ্রান্ত অতিথি হিসেবে? রুমির মনে হলো একেই বোধ হয় ভাগ্যের মার বলে। ভাগ্য তাকে সব দিক থেকে পরাভূত করেছে। গলায় মধু ঢেলে মিস্টার রায়চৌধুরী বললেন, সামলে রুমি সামলে, কাজ তো একটু দেখে করতে পারো। মিট মাই ওয়াইফ মিসেস রুমি চৌধুরী, আর ইনি আমার অনার্ড গেস্ট, ইনকাম ট্যাক্সের উচ্চপদস্থ আধিকারিক মিসেস অবন্তিকা সেনাপতি। ভালো করে খাতিরদারি করো বুঝলে, আমার ভাগ্য কিন্তু এরই কলমে। দুজনের দিকে তাকিয়ে আছে নির্বিশেষ।
দাঁড়িপাল্লার মাপ কখন যে বদলে যায় সেই বা কে জানতে পারে। বন্ধুরা, আজকের গল্পের নাম হিসেব মেলে না।